সুপ্রিয় সুধী, কাছের এবং দূরের আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি আলোরধারা টিভির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সবুজ রায়। আমাদের আজকের বিশেষ অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যিনি কবিকে নিয়ে এত বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং তিনি তৈরি করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ 1996 সালে। তিনি এই সংসদের, বিশেষ করে এই প্রতিষ্ঠাকালের তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব হুমায়ুন কবির। চলুন আমরা তার কাছেই ফিরে যাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আজকে আমি আলোরধারা টিভির ভাই বোন, বন্ধু, প্রিয়জন, সতীজন, গুণীজন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন যে আপনি এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার মূল্যবান সময় ব্যয় করে। তো আমি প্রথমে একটি ব্যাপার আমি জানতে চাচ্ছি যে আমরা মূলত জানি যে নজরুল ইসলাম কিন্তু আমাদের নারায়ণগঞ্জে এসেছিলেন এবং এই ব্যাপারটি মানে অনেকের কাছেই কিন্তু অজানা। আমি এই ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে আমাদের যে কাজী নজরুল ইসলাম, আমাদের যে জাতীয় কবি, তার নারায়ণগঞ্জে আসার কারণ এবং সেই ইতিহাস। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যদি আজকে নজরুল সম্পর্কে বলতে হয় তাহলে আমাকে অনেক পিছনের দিকে যেতে হবে। সেটা হলো, কাজী নজরুল বাংলাদেশে সর্বপ্রথম পা দিয়েছে নারায়ণগঞ্জের মাটিতে, সেটা 1914 সালে। এবং যখন উনি কলকাতায় ছিলেন, কলকাতায় থাকার পর দারোগা রফিজুল্লাহ সাহেব ওনাকে প্রতিভা দেখে ওনাকে বুঝতে পেরেছে যে এই ছেলেটা একটা আগুন, এই ছেলেটা একটা ডিনামাইট, এই ছেলেটা একটা পারমাণবিক বোমা হবে, তিনি চিনতে পেরেছিলেন। তখন তিনি বললো যে তুমি এখানে চলবে না, তুমি আমার ওখানে ময়মনসিংহে 30 সালে চলো, আমি তোমাকে লেখাপড়া করাবো, তুমি কি যাবে? বলছে হ্যাঁ, লেখাপড়া করালে আমি অবশ্যই যাবো। তখন তার ছোট ভাইয়ের সাথে তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং তিনি আসলেন সেই সময় স্টিমার যুগে এবং ভালচার জাহাজে করে উনি আসলেন বাংলাদেশে। এসে নামলেন কোথায়? প্রাচ্যের ডান্ডি, নারায়ণগঞ্জে। তখন নারায়ণগঞ্জ বিশ্বের একটা শ্রেষ্ঠ অন্যতম বন্দর। এখানে নামার পর উনি এখান থেকে আমাদের পাশেই হলো গিয়ে নারায়ণগঞ্জ রেল স্টেশন, সেই স্টেশনে আসলেন। এবং এই রেল স্টেশনটা তখন ব্রিটিশরা করেছিল এবং এই রেল স্টেশনটা ছিল তখন ফুলবাড়িয়া, ঢাকা টু ফুলবাড়িয়া। ফুলবাড়িয়াতে গিয়ে তখন ওখান থেকে ঢাকা থেকে সব বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়া যেত। আর তখন এই কমলাপুর রেল স্টেশন হয়নি। তো প্রথম তার আবির্ভাব, প্রথম পদচারণ হলো 1914 সালে। এরপরে যখন হয়, নজরুল যখন আসলো তখন 1926 সালে, যেমন বাংলাদেশে নজরুল জীবনাবলী যে বইটা লিখেছেন আব্দুল কাদির, কমরেড মোজাফফর আহমেদের জামাতা। তার এবং নারায়ণগঞ্জে তখনকার সময় বিখ্যাত একজন সম্পাদক ছিল মোহাম্মদ কাসেম। তো মোহাম্মদ কাসেমের একটি পত্রিকা ছিল সবুজ বাংলা, এবং সেই বাংলা পত্রিকায় তৎকালীন সময়ে এত বড় বড় লেখকরা লিখতেন, যেমন কাজী নজরুল, তারপর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, এই সমস্ত লোকেদের লেখা ছাপা হতো। তাহলে বোঝা যাচ্ছে সেই পত্রিকা কতটুকু দামি ছিল। তাই সেই পত্রিকাটা 13 সংখ্যা হওয়ার পর বন্ধ হয়ে যায়। এরপরে সেই মোহাম্মদ কাসেম তাকে নিয়ে আসছে এবং কাসেমের বন্ধু হলো আব্দুল কাদির। তো বললো কি, কাজী নজরুলকে এমন সে সবসময় হাসি খুশি মুক্তপনা মানুষ ছিল, যদি বলা হয়তো যেমন সবুজরা আসতে বলছে যে আপনি আজকে আমাদের নতুন ধারা টিভিতে আপনার সাক্ষাৎকার দিতে হবে, আমি অনাশায় চলে এসেছি। ঠিক নজরুল এরকম যখন বলা হতো যে আপনি চলেন আমাদের একটু নারায়ণগঞ্জে ঘুরে আসবেন, উনি ভ্রমণ পাগল মানুষ, চলো, উনি চলে আসছেন। কবে আসলেন? 1926 সালের 2 জুলাই। তো আসার পরে তখন ওই মোহাম্মদ কাসেম বললো কি যে কবি, আমি একটা পত্রিকা বের করতে চাই, আপনি তার নাম লিখে দেন। তখন উনি বললো যে আচ্ছা দাও, কাগজ দাও, লিখে দিচ্ছি। তখন উনি পত্রিকার নাম দিল অভিযান, এবং উনি সুন্দর একটা কবিতা লিখলেন, নতুন পথে যাত্রাপথে চালাও অভিযান। হ্যাঁ, সেই কবিতাটা উনি লিখলেন। লেখার পরে পত্রিকাটা দিয়ে উনি এখানে বেড়ালেন, বেড়ে 2 দিন থেকে উনি আবার ঢাকা চলে গেলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ওখানে তো সম্বোধনা দেওয়া হয়েছিল, সেখানে চলে গেলেন। তো এই যে আজকে সেই 2 তারিখ, আমি গত ওই বছরই আমি তাকে সেই জুলাই মাসের 2 তারিখ এবং সেই 98 বছর পালন করেছিলাম। আগামী বছর যদি আমি বেঁচে থাকি এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং নতুন ধারা টিভি যদি সহযোগিতা করে, আমি ব্যাপক আকারে নজরুলের সেই 100তম বছর এবং অভিযান কবিতার 100 বছর আমি নারায়ণগঞ্জে পালন করব। এবং এটা নিয়ে আমি একটা বই লিখতেছি, বেশ দীর্ঘ আকারের একটা বই। সে বইটার নাম হলো নারায়ণগঞ্জে নজরুল।
এটা আপনাদের সবার সহযোগিতা চাই, এবং 25 বছর ধরে এই বইটা আমি লিখতেছি। তবে দুঃখের বিষয়, এই বইটা আমার লেখার পরে 3-4 বছর আগে আমার পাণ্ডুলিপিটা চুরি হয়ে যায়। আমি কপিগুলো ছিল না। পরে বাংলাদেশের বিখ্যাত নজরুল গবেষক জাকির হোসেন সাহেব সে বললো, নজরুল ইনস্টিটিউটের উনি ওই সময় ডাইরেক্টর ছিলেন, তিনি বললেন যে দেখেন, এরপরও আপনি যেটা লিখবেন সেটা অন্য কেউ লিখবে না, আপনি আবার শুরু করেন। তার কথা অনুযায়ী আমি আবার শুরু করেছি এবং মোটামুটি আবার একটা গুছিয়ে এনেছি। তবে যদি বইটা বের করতে বেশ কিছু টাকা লাগবে, প্রায় 4.5 লাখ টাকা লাগবে। আপাতত ওই 4.5 লাখ টাকা আমার কাছে এখন নেই বিধায় তারপর আমি চেষ্টা করবো যে 26 সালে বইমেলায় যদি পারি এবং মোটামুটি আল্লাহ যদি আমার সুযোগ দেয়, আমি সেই নারায়ণগঞ্জের নজরুল পুস্তক আকারে আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা নারায়ণগঞ্জের যে ইতিহাসটা সেটা জানলাম, যে প্রথম 1914 সালে উনি 1900 আপনার যেটা বললেন আপনি, যে তারিখটা যে বললেন, এবং 26 তারিখ, উনি 14 তারিখে এবং 26 তারিখে, 2 তারিখ, মানে 2 তারিখে তিনি এসেছেন। এবং আমার আরেকটি প্রশ্ন, যে আমরা সবাই জানি যে নজরুল কারো না কারো হাত ধরে নারায়ণগঞ্জে এসেছেন। তো আমি প্রথমে, আপনি বলেছেন যে আবুল কাশেম, আব্দুল কাদিরের কথা বললেন, এদের কথা বলি, এরপরে আর কার নাম আপনার মনে পড়ে? তাহলে একটা কথা বলি, যেটা হলো নজরুল যখন, সে তো আমার মতে নজরুল বেঁচে ছিল মাত্র 43 বছর। সেটা 1942 সালে 10 জুলাই বলা হয় এবং 9 জুলাই বলা হয়। তা যাই হোক, 9 জুলাই আমরা ধরতে পারি। সেই সময় উনি বাংলাদেশ বেতারে, কলকাতা বেতারে উনি অসুস্থ হয়ে পড়লেন। পড়ার পরে এরপর থেকে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন এবং 34 বছর জীবন মৃত্যু অবস্থায় ছিলেন। হ্যাঁ, আর তার সাহিত্য জীবন হলো কি মাত্র 43 বছর। হ্যাঁ, আর একটা জিনিস হলো কি, কাজী নজরুল যে বলতেছেন যে কারো হাত ধরে এসেছে, কাজী নজরুল সসম্মানে এসেছে। তাকে বারবার বলা হয়েছে যে আপনি আমাদের এখানে আসবেন, নারায়ণগঞ্জে আসবেন, গান করবেন। তখন সে চুক্তিনামা হয়েছিল, চুক্তিনামা সই করা হয়েছিল, নারায়ণগঞ্জ ক্লাবে আসছিল। তখন নারায়ণগঞ্জ ক্লাব, ওইটার নাম ছিল তখন ইংরেজদের লেডিস ক্লাব, সেখানে উনি এসেছিল। এরপরে যখন বলা হলো অসুস্থ অবস্থায় বাংলাদেশে মাত্র 2টি জায়গায় কাজী নজরুলকে সম্বোধনা দেওয়া হয়েছে, আমরা গর্ব করেই বলতে পারি যে প্রথমটা সেটা আমরাই করেছি নারায়ণগঞ্জে, এবং সেটা হলো নারায়ণগঞ্জ ক্লাবে 1974 সালে 24 মে। তো এখন ওনার 75তম জন্মদিন ছিল। নজরুলকে কোনোভাবেই দিবেন না, কিন্তু নজরুলের সাথে এখন বঙ্গবন্ধুর ছেলে খুব বন্ধুত্ব ছিল, এবং নারায়ণগঞ্জে সে ডাক্তার ছিল, এবং উনি ঢাকা মেডিকেলের দীপক দাস, ওনাকে বলা হয়েছিল যে উনি 26 বছর আগে মারা গেছে। তা আমি অনেক খোঁজাখুঁজি করার পর সেই দীপক দাসকে আমি জীবিত উদ্ধার করলাম না ঢাকা মেডিকেলে, এবং সেটা ঢাকা বিভাগের সার্জন বিভাগের একজন প্রধান। তো ওনাকে নিয়ে আসলাম এবং বললাম যে আপনাকে নারায়ণগঞ্জে যেতে হবে, আপনি জীবিত আছেন সেটা বলতে হবে, এবং নজরুল কীভাবে নজরুলকে এনেছেন সেটা আপনাকে বলতে হবে। তো উনি রাজি হলেন। ওনাকে নিয়ে আসলাম, জাকির হোসেনকে নিয়ে আসলাম, অনুপম হায়াতকে নিয়ে আসলাম, এবং বিখ্যাত সব লোকদের নিয়ে আসলাম, এবং উনি ওখানে বললো যে হ্যাঁ আমি মারা যাইনি, আমি আছি। তখন নজরুলকে বলা হয়েছিল কি যে উনি অসুস্থ, উনি যেতে পারবে না। তখন উনি ঢাকা মেডিকেলের একটা বিশেষ টিম ডাক্তারদের সহকারে নিয়ে, এবং কলকাতারও একজন ডাক্তার ওনার সাথে ছিল, এবং কলকাতার ওই সময় সে ছিল, ওনার পরিবারের ভিতরে খিলখিল গাজী বর্তমানে জীবিত আছে, উনি ছিল বাবুল গাজী, কিছুদিন আগে মারা গেল। তারপরে উমা গাজী ছিল, কল্যাণী গাজী ছিল। এদের সবাইকে সহ এবং ডাক্তার সহ সার্টিফিকেট সহ এখানে নারায়ণগঞ্জে ক্লাবে নিয়ে আসলো। সেই সময় নারায়ণগঞ্জ ক্লাবে যখন আসছে, তখন এই যে আপনাদের বিশ্বরূপ দেখছেন, এটা কিছুই ছিল না। সেই আপনাদের পোস্তগুলো হয়ে ঘুরে তারপরে আসতে হতো। তো উনি সেখানে আসতেছে, ওনাকে ছোট্ট টয়টা কারিগরি যখন নিয়ে আসা হলো, এই পোস্তগুলোর পরের থেকে সমস্ত মানুষ রাস্তা দুই পাশে দাঁড়িয়ে গেছে শুধু খালি ফুলে বৃষ্টির জন্য, পুষ্প বৃষ্টির জন্য। এবং ফেলতে ফেলতে যখন সে গভর্নমেন্ট গাছ কাছাকাছি এসেছে, তখন মানুষের এত ঢল, এবং তার গাড়িতে খালি চুমু খাচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, নজরুলকে দেখার জন্য। এবারে প্রচণ্ড বৃষ্টি নামলো, সেই বৃষ্টিকে উপেক্ষা করে চাষারা হয়ে উনি নারায়ণগঞ্জ ক্লাবে আসলেন। ওনারা ওইখান থেকে আসতে 2.5 ঘন্টা লাগছে এই পথটুকু পের হতে। তারপরে আসলেন, আসার পরে দেখো অনেক লোকজন, এবং নারায়ণগঞ্জের বিশাল আয়োজন। সে আয়োজনটা করছিল নারায়ণগঞ্জের শাপলা সাংস্কৃতিক সংঘ, এবং এটার সময় ওইটার পিছনে জড়িত ছিল কাশিম হুমায়ুন, যে বর্তমানে এখনো সংবাদ পত্রিকার সম্পাদক, আর ছিল সে আমাদের ওই কাশেম জামালের বড় ভাই। তারপরে কাশেম জামাল তখন ছোট ছিল, তার বোন ছিল ইজামাল, কাশেম জামালের বোন ছিল, আর ছিল দীপক দাসের বোন ছিল হেনা দাস। আর এরা যখন নজরুলকে মালাটা পরায়, তখন ওই দীপক দাসের বোন হেনা দাস আর কাশেম জামালের বোন, এই দুজনে মিলে এসে নজরুলকে মালাটা পরানো হলো। তখন নজরুল মালাটা ধরে দেখে এই করতেছে, চারিদিক দেখতেছে। কেউ কেউ বলে যে উনি মালাটা ছিঁড়ে সে ফুলগুলো যেমন চারিদিকে ছিঁড়ে দিয়ে ফেলে দিয়েছেন।
হ্যাঁ, তখন ওই সময় উনি ওখানে বেশ হাস্যোজ্জ্বলই ছিলেন। তবে অনেকেই বলা হয় যে সে কিছু বুঝতো না, কিন্তু আসলে তা নয়। সে অনেক কিছু বুঝতে পারতো, কিন্তু প্রকাশ করতে পারতো না, বলতে পারতো না। আমি তাকে জীবনে একবারই দেখেছিলাম, সে সিয়াতুর শহরে ঢাকা মেডিকেল হাসপাতালে 117 নম্বর রুমে যখন গিয়েছিলাম। তখন ওই সময় জানলা আমাদের ভিতরে ঢুকতে দেয় না, জানলার পাশে সিদ্ধ দাঁড়িয়েছিলাম বেশ কিছু লোক। তখন অনেক গান করতেছিল একটা মহিলা, কিন্তু গানগুলো ভালো হচ্ছিল না, বলে হিট 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 এরকম একটা শব্দ করলো। তখন ওনাকে সরিয়ে দিয়ে ফিরোজা বেগম আসলো, উনি এসে একটা গান গাইলো। তখন কবিও কাঁদতেছে, চোখে জল পড়তেছে, আমরা কাঁদতেছি, আমাদের চোখে জল পড়তেছে। তাহলে দেখা গেল তিনি বুঝতে পারতেছিল এবং তিনি অনুভূতি শক্তি তার ছিল। এরপরে সে যখন নারায়ণগঞ্জ ক্লাবে আসলো, এত লোক এখানে নারায়ণগঞ্জ ক্লাবে হয়েছে কবিকে দেখার জন্য। পূর্ব সাইডে যে এখন দেয়ালটা দেখতেছেন, এই দেয়ালটা ভেঙে ফেলে দিয়ে 10,000 লোক ঢুকেছিল। এবং এই সময় উপস্থিত ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর করুণাময় গোস্বামী। এবং সেই করুণাময় গোস্বামী তৎকালীন সময় তুলনাম করেছিল, উনি 53 বছর এই নারায়ণগঞ্জবাসীদের শিক্ষা দান করে গেছেন, উনি শিক্ষাগুরু উনি ছিলেন। এবং ওই সময় নারায়ণগঞ্জ ছিল মহকুমা, এবং এখানে ছিল ডক্টর আব্দুল হাই সাহেব ছিল মহকুমার প্রধান। তারপরে উনি ছিল, তারপরে ছিল আরো ওই আরেকজন ব্যক্তি ছিল, খিলখিল কাজী ছিল, আর একটা ছিল সে ওই কেউ কেউ বলে যে মৌর মা ছিল, যে অভিনেতা তার মা ছিল, নামটা আমার এখন মনে নেই। উনি ছিল, আর বেশ কিছু লোক ছিল। থাকার পরে সেখানে একটা বিশাল অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠান হওয়ার পর রাতে উনি যখন চলে যাবে, সে রাতে অনেক রাত হয়ে গেল, ওনাকে সবাই সম্বোধনা দিল, সবাই তাকে দেখলো, দেখা টাকার পর তারপরে উনি ওখান থেকে আবার চলে গেলেন। এটা হলো নারায়ণগঞ্জে সম্বোধনা। এরপরে যে দ্বিতীয়টা হয়েছিল সেটা করটিয়া সাদাত কলেজে। এই দুই জায়গায় শুধু ওই হয়েছিল, আর কোথাও কাজী নজরুল যখন নারায়ণগঞ্জে ওই 26 সালে এসেছিল, তখন উনি কাজ করছিলেন ওই একটা বেশ কিছু তরুণ যুবক, তারা সাথে ছিল। এবং এরা করলো কি, বলা হয় কি কিডন্যাপ করার মতোই আর কি, সে গাড়িতে করে ওরাই নারায়ণগঞ্জ হাই স্কুল দেখতে চেয়েছিল। হাই স্কুল ওই 26 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বোধনা দেওয়া হয়েছিল এই হাই স্কুলে। এই হাই স্কুলে অনেক বিখ্যাত ছাত্র এবং বিখ্যাত লোকের জন্ম হয়েছে, তারা এখন বর্তমানে বিশ্ব বিচরণ করছে। তো উনি এখানে আসছিলেন। তারপর উনি এখান থেকে চলে গেলেন তুলারাম কলেজে। তুলারাম কলেজে উনি গিয়েছিলেন, ওখান থেকে ঘুরে আসছিলেন। আরো একটা কথা হলো, উনি আর একবার এসেছিলেন এই যে লক্ষ্মীনারায়ণ আখড়ায়, উনি এক রাত গান করেছিলেন। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ আখড়ায় একদিন উনি এসেছিলেন এবং এক রাতে উনি গান করেছিলেন। তারপরে মোটামুটি উনি নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় উনি ঘুরেছেন এবং এরপরে উনি সম্বোধন অনুষ্ঠানে এসেছেন। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, নারায়ণগঞ্জের নজরুল, আমরা যদি বলতে চাই তিনি সত্যি আমাদের নারায়ণগঞ্জের নজরুল। আমরা সবাই জানি যে নজরুল ইসলাম নারায়ণগঞ্জে এসেছিলেন এবং তার পদচারণা আমাদের নারায়ণগঞ্জে হয়েছিল এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের অতিথির মুখে সেটা শুনতে পেয়েছি। এবং আমরা আরো অনেক ইতিহাস জানতে পেরেছি আমাদের নজরুল সম্পর্কে, এবং নারায়ণগঞ্জে তার কি পর্যন্ত যে একটা পরিচিতি, এবং আমাদের জাতীয় কবি নারায়ণগঞ্জে এসেছে এবং তার পা তিনি নারায়ণগঞ্জে রেখেছেন বিখ্যাত বিখ্যাত জায়গায়। এবং আমাদের নারায়ণগঞ্জে যারা মানুষ ছিলেন, যারা গুণীজন ছিলেন, তারা যে আমাদের জাতীয় কবিকে যে মানে আমাদের মাঝে আনতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো আমি আর কথা বাড়াবো না, আমরা এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথির কাছে। যে আমরা আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে আপনার একটি সুন্দর লাইব্রেরি আছে, কবির লাইব্রেরি, এবং সেই কবির লাইব্রেরির সামনে আপনার ফলক আছে, নজরুলকে নিয়ে দুটো ফলক আছে, এবং দুটো ফলকের মধ্যে আপনার নজরুলের জন্ম মৃত্যু খুব সুন্দরভাবে বিন্যস্ত করা আছে। এবং অনেকেই আমরা জানি না অথবা আমরা দেখি না যে কোনো জায়গায় নজরুলের ছবি থাকে অথবা ফলক থাকে, আপনার এখান থেকে কিন্তু অনেকে ছবিও তুলে নিয়ে যায়। এই ব্যাপারে একটু বলুন, এটা কেন আপনার করতে ইচ্ছে হলো? ধন্যবাদ মিস্টার সবুজ রায়। আজকে যে কথা বলতেছি সেটা হলো আমার যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা আজকে গত 7ই জুলাই 36 বছর শেষ হলো, 37 বছরের পদার্পণ করলো। তা এই কবি লাইব্রেরি একটা টিনের ঘর ছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে মনে করেন যে সে এখন একটা
বিল্ডিং হয়েছে, একতলা বিল্ডিং হয়েছে এবং এটা 4 তলা করার আমার ইচ্ছা আছে এবং এখানে নজরুল একটা পাঠাগার করারও ইচ্ছা আছে, যেখানে সাধারণ মানুষ এসে আমার কাছে নজরুলের অনেক সংগ্রহ আছে যেন তারা জানতে পারে, শিখতে পারে। আর বিশেষ করে যে কথাটা ফলকের কথা বলেছেন, প্রায় জায়গায় আপনি দেখবেন যে নজরুলকে নিয়ে এত মিথ্যাচার পৃথিবীতে আর কোনো কবিকে নিয়ে হয়নি। তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এটা সব জায়গায় ভুল আছে এবং জাতীয়ভাবে ভুল আছে। যেমন দেখবেন আপনি এই কয়েকদিন মধ্যে দেখবেন যে কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে সরকারিভাবে 27শে আগস্ট, কিন্তু উনি মারা গেছেন 29শে আগস্ট। যেমন আমাদের শ্রদ্ধা রফিকুল ইসলাম সরকার নিয়ে আমি বলতেছি, তার কথাটা তাকে আমি হেয় করার জন্য বলছি না, আমি তার শেষ জীবনের শেষ লেখাটাও আমি ছেপেছি আমার এই স্মরণিকায়, সেটা আমার এখানে প্রমাণ আছে। এখন কথা হলো যে উনি ওনার একটা নজরুল স্মৃতি মানুষ নিয়ে একটা বিশাল একটা বই আছে লিখেছেন, সেই বইটাই উনি লিখেছেন তার নজরুলের মৃত্যুবার্ষিকী 27শে আগস্ট। অথচ আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এই ভুলটা কেন করেছেন, ইচ্ছাকৃত অন্য অনিচ্ছাকৃত না মিসপ্রিন্ট? যে আপনি লিখলে, আপনি যখন কাজী নজরুল মারা যায় 1976 সালের 29শে আগস্ট 10:10 ঢাকা মেডিকেল হসপিটালে, আপনি সেখানে ছিলেন, যখন বেতারে ঘোষণা দেয় তখন আপনি ছিলেন, তাহলে আপনি কেন এই ভুলটা লিখলেন? আজকে তো সবাই জানবে যে এইটা তো দেখো বাংলা সন অনুযায়ী 2 কবিকে বাংলা সন অনুযায়ী করা হয়, এই জন্য তাকে 27শে আগস্ট বাংলায় পড়ে এই জন্য করা হয়। তাহলে আপনি 2 দিন আগে তার কেন মারতেছেন? সেটা কেন হইবে? এবং যে আজকে একটা বিখ্যাত পত্রিকা ছিল আজকের কাগজ, সেই আজকের কাগজ আমার বিশাল একটা ফিচার লেখা ছিল কাজী নজরুল কি 2 দিন মারা গেছে এটা নিয়ে, এবং কাজী সাহেব সম্পাদক ছিল, তিনি ওটা ছাপছিলেন। এবং এই রফিকুল ইসলামকে নজরুল জিজ্ঞাসা সম্পর্কে প্রশ্ন করা হয়, আমি তাকে প্রশ্ন করেছিলাম, উনি আমার কাছে পত্রিকা আছে প্রিন্টেড ভাবে, উনি 3 রকমের উত্তর দিয়েছিলেন। যা এখন আজকে যেমন আরেকটা কথা বলতেছি, যখন আপনি নারায়ণগঞ্জ নজরুল সম্পর্কে বারবার বলতেছেন, একটা জিনিস জেনে রাখেন, নজরুল ইসলাম কিন্তু এই নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করছে, এটা কি আপনারা জানেন না হয়তো। নারায়ণগঞ্জ থেকে নজরুল নির্বাচন করেছে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল, এবং তার সাথে কার সাথে সে নির্বাচন করেছেন? ঢাকার বিখ্যাত নবাবের সাথে। হ্যাঁ, তা এখন অনেক সময় তাকে যখন দেওয়া হলো তার পার্টি থেকে, স্বরাষ্ট্র পার্টি থেকে মাত্র 300 টাকা দেওয়া হলো। এই 5-7, এখন তো মনে হয় 10-12টা জেলা, এই জেলাগুলো গাজীপুরও ছিল, এই মুন্সিগঞ্জ ছিল, এইগুলো মুন্সিগঞ্জে কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে সে 3বার গেছেন মুন্সিগঞ্জে। আচ্ছা, এই 300 টাকা দিয়ে কি করা যায়? এরপরে হলো কি যে যারা আজকে আপনারা ধর্মীয় ব্যাপারে সবসময় যেমন ইলেকট্রিক টানাটানি করেন, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। যেমন নজরুলকে বলা হলো কি, মুসলমানরা, আমাদের প্রিয় মুসলমানরা বললো কি নজরুল কাফের। আচ্ছা, নজরুলকে ভোট দিয়ে দেবে সে কাফের হয়ে যাবে, এখন অনেক নেতারা বলে, কিন্তু এটা কিন্তু আজকের কথা না, এটা কিন্তু আরো 149 বছর আগের কথাই বলতেছি। আবার হিন্দুরা বললো কি নজরুল জবন, নজরুলকে ভোট দিলে তার ধর্ম থাকবে না। এখন একজন বিখ্যাত নারায়ণগঞ্জের ছিল সে ধর্মযাজক, সে লিখিত দিল যে না, নজরুল সুফি সাধক, নজরুল অনেক উঁচু স্তরের ধর্ম যাজক, যে এত সুন্দর নাত, গজল, হাম লিখতে পারে, তার সাথে আল্লাহ সরাসরি যোগাযোগ আছে, তাই আপনারা নজরুলকে ভোট দিয়ে। আবার হিন্দুর এক পুরোহিত লক্ষ্মীনারায়ণ আকরা ওইখানে থেকে একজন বললো কি নজরুল স্বামীর কবি, মানবতার কবি, সে সবার মধ্যে সে মানুষ। আর তার কথা কিন্তু তার কবিতায় কিন্তু আমরা কিন্তু পাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, আমরা কিন্তু পাই। কিন্তু আমাদের এই কবিতাগুলো যদি আমরা যদি পর্যালোচনা করতে যাই তাহলে কিন্তু দুটো পক্ষ কিন্তু চলে আসে, ঠিক আছে? কিন্তু এই মতভাবটা কিন্তু আমাদের যে মত বিভেদটা আমাদের মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু আমাদের অলরেডি দূর হয়ে যাওয়ার কিন্তু কথা, সেটা কোনোদিন হয় নাই এবং ভবিষ্যতে কোনোদিন হবে না বলে আমার মনে হয়। এবং কাজী নজরুল সেটাও বলেছেন। তারপরে বললো যে এইখান থেকে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো নারায়ণগঞ্জবাসী কেউ নজরুলকে ভোট দেয়নি, একজনও তাকে ভোট দেয় নাই, এবং সে লাস্টে নজরুলের জামানত বাজেয়াপ্ত হলো, এবং নজরুল কি করবে, সে গানটা গাইতে তারপর সে কলকাতা ফিরে চলে গেলেন। হ্যাঁ, তাই চমৎকার একটি ইতিহাস আমরা জানতে পারলাম, চমৎকার ইতিহাস, যে ইতিহাসটা সত্যি আমাদের কাছে অজানা ছিল। এবং নারায়ণগঞ্জে এসে নজরুল নির্বাচন করেছেন, এই কথাটা সত্যি আমাদের একটি মর্মস্পর্শী ব্যাপার আমাদের মনে হচ্ছে। কারণ আমরা যেটা জানি যে আমরা নজরুল সম্পর্কে অনেক কথাই বলি, আমরা তার কবিতাগুলো পড়ি, যখন পড়ি তখন আমাদের ভেতরে একটা কাজ করে, একটা অনুভূতি কাজ করে, একটা বোধ কাজ করে যে না, আমি হিন্দু, আমি মুসলমান। আমরা যখন ধর্মের দিক দিয়ে যাই তখন কিন্তু আমরা মনে করি যে না, আমি হিন্দু, আবার অনেক সময় ধর্মের দিক দিয়ে আমরা যদি মতবিরোধ করতে যাই তখন আমরা মুসলমান। এই হিন্দু মুসলমানের যে বিভেদটা, সেটা কিন্তু একমাত্র নজরুল ইসলাম কিন্তু সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে না, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। হিন্দুদেরকে নিয়ে উনি যে শ্যামা সঙ্গীতগুলো লিখেছেন, বিশ্বের আজ পর্যন্ত কোনো কবি এরকম লিখতে পারে না। অবশ্যই, সেটা তো অবশ্যই। আমরা যদি শুনি শ্যামার সঙ্গীত, আমরা যদি শুনি আমাদের ওমর রমজানের
রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটি কিন্তু নজরুল ইসলামের লেখা, এবং নজরুল ইসলাম অনেক গজল লিখেছেন এবং তার পাশাপাশি শ্যামা সঙ্গীত তিনি লিখেছেন, এবং বিশ্ববিখ্যাত, এগুলো অবশ্যই বিশ্ববিখ্যাত। এবং আমরা জানি যে বড় 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 যারা গায়ক আছে, গায়িকা আছে, তাদের কণ্ঠে কিন্তু নজরুলের সেই গানগুলি কিন্তু আমরা শুনতে পাই। তো আরেকটি ব্যাপার আমরা জানতে চাচ্ছি যে আমরা জানি যে ফিরোজা বেগম তিনি একজন নজরুল সঙ্গীত শিল্পী, এবং তিনি নজরুল পদকও পেয়েছেন এবং অসংখ্য পদকে তিনি ভূষিত হয়েছেন। তিনি বলেন যে নজরুলের মানুষ কন্যা, এটা কেন? এটা হলো গিয়ে মনে করেন এখানেও যদি বলেন নজরুল, অনেকে আমরা মুখে বলি একটা, অন্তরে ধারণ করি আর একটা, কিন্তু নজরুলের ভিতরে এই ভণ্ডামিটা ছিল না। নজরুল যেটা বিশ্বাস করতো ওইটাই উনি প্রকাশ করতো। যেমন আজকে আপনি যে কথাটা বললেন যে আজকে হিন্দু মুসলমান দুটি কুসুম, যখন হয়তো অনেকে বলবেন কি যে এটা নজরুল একটা মিথ্যা কথা বলছেন, কিন্তু তা নয়। নজরুল হিন্দু মেয়ে প্রমিলাকে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন এবং সেটা বলেছেন তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো। সেটা বলেন তুমি আজকে কলেমা পড়ে আজকে মুসলমান হবে, তারপরে আমার সাথে তুমি সংসার করবে, তা বলেন নাই না। আচ্ছা, তারপরে আবার নজরুলকে যখন বলা যে কমল দাশগুপ্ত, আমি কিছুদিন আগে সে নড়াইলে তার বাড়িতে গিয়েছিলাম, ফিরোজা বেগমের বাড়িতে আমি গিয়েছিলাম এবং শ্রবণ সাহেবের বাড়িতে আমি গিয়েছিলাম। আর একটা সৌভাগ্যের ব্যাপার, আপনি যে কোভিড লাইব্রেরির কথা বলেছেন, আমার এই লাইব্রেরিতে বিখ্যাত বিখ্যাত লোকের পদচারণা করেছে এবং আমার একটা টুল আছে, সেই টুলটা বিখ্যাত বিখ্যাত লোকেরা বলেছেন। যেমন সাহিত্যিক বলেন যে হুমায়ুন আহমেদ আমার লাইব্রেরিতে এসেছে, ইন্দুল মিলন আমার লাইব্রেরিতে এসেছে, ডক্টর করুণাময় গোস্বামী আমার লাইব্রেরিতে এসেছে, ডক্টর শহীদুল আসগর আমার লাইব্রেরিতে এসেছে, এই কিছুদিন আগে ডক্টর জাকির হোসেন আমার লাইব্রেরিতে এসেছে, ডক্টর আশা সিদ্দিকী সাহেব আমার লাইব্রেরিতে এসেছে, সুরাবুল সাহেব আমার লাইব্রেরিতে এসেছে। এরপরে নজরুল স্মৃতি সংসদ থেকে আমি যাদেরকে নজরুল পদক দিয়েছি যাবৎ, তার ভিতরে অন্যতম ফিরোজা বেগমকে আমি নজরুল পদক দিয়েছি, তারপরে সুরাবুল সাহেবকে আমি নজরুল পদক দিয়েছি, তারপর শাহাবুদ্দিন সাহেবকে আমি নজরুল পদক দিয়েছি, খালিদ হোসেন সাহেবকে আমি নজরুল পদক দিয়েছি, নূরজাহান বেগম সহবৎসর পদক নাসিরুদ্দিন সাহেবের মেয়ে, তাকে আমি নজরুল পদক দিয়েছি। সর্বশেষ পেয়েছিল খালিদ হোসেন। তারপরে এই বছর আমি নজরুল পদক দিলাম জাকির হোসেন সাহেবকে। এই মনে করেন 8-9 জন এই বছর আমাদের কাছে নজরুল পদক পেয়েছে। নজরুলের জন্য যারা বিশেষ বিশেষ ভূমিকা রেখেছে এবং অবদান রেখেছে, আমরা যেটুকু পারি সেই হিসাবে আমরা তাকে করি। যেমন মান্নান সৈয়দ সাহেব এসেছে আমার লাইব্রেরিতে, এবং মানব সাহেবকে ছিল চুনকা পাঠাগারে বিশাল অনুষ্ঠান করলাম, সেখানে বাহিরে ভিতরে সব জায়গায় লোক ভরে গেছে। এবং মান্নান সৈয়দ আমাকে ওই সময় 1903 সালে ঘোষণা দিল হুমায়ুন কবির নারায়ণগঞ্জের নজরুল। আপনারা যদি নজরুলকে না দেখে থাকেন, যদি হুমায়ুন কবিরকে দেখেন, তাহলে নজরুলকে 80 ভাগ দেখা হয়ে যাবে। হ্যাঁ, তাই শুনে উনি বলেছিলেন। সেটা আমিও কিন্তু জানি যে আপনাকে দেখে অনেকে নজরুল বলে, মানে যে নজরুল গবেষক, নজরুলের যে একটা ধারক এবং বাহক, আপনাকে দেখে কিন্তু বোঝা যায় যে আপনার চুলের রহস্য। এই কিছুক্ষণ আগে আমি যখন আপনাদের এখানে আসতেছিলাম, আমি ওখান থেকে হেঁটে আসতেছি, আমাকে 3 জনে এই যে দেখ নজরুল যায় নজরুল যায়, আরেকজন বলছে কি নজরুল আঙ্কেল নজরুল আঙ্কেল। হ্যাঁ, তো এইটা আবার অনেক সময় আমার নামটাই এখন চেঞ্জ হয়ে গেছে, আমাকে এখন অনেকে সেই নজরুল হুমায়ুন কবির মনে হয় কেউ জানে না যে নজরুল আঙ্কেল, নজরুল আঙ্কেল ডাকে, নজরুল ভাই ডাকে। এই আমার এখন মনে করেন নিক নাম নজরুল হয়ে গেছে আর কি। এই সুপ্রিয় সুধী, আশা করি আমাদের আজকের যে আয়োজন, সেই আয়োজনটি আমরা সার্থক করতে পেরেছি এবং আমরা এমন একজন মানুষকে আমাদের মাঝে পেয়েছি যিনি নজরুল সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য দিয়েছেন এবং আমরা অনেক 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 ইতিহাস আমরা জানতে পেরেছি আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস, জানতে পেরেছি আমাদের নজরুলের পদচারণা।